ইতিহাস ও স্থাপত্যের এক অন্যতম পীঠস্থান এই মুর্শিদাবাদ। অষ্টাদশ শতাব্দীর সময় মুর্শিদাবাদ ছিল একটি প্রসিদ্ধ শহর। মুর্শিদাবাদ ছিল বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী, যার প্রতিষ্ঠাতা মুর্শিদ কুলি খাঁ। আজকে চলেছি সেই ইতিহাসের খোঁজে মুর্শিদাবাদ। আজকে যাত্রাটা শুরু করেছিলাম ঠিক দুর্গাপুর থেকে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই তোমাদেরকে জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকে 6 জানুয়ারি 2025, আর ঘড়িতে বাজে সকাল 5:15। আর সকাল সকাল আমি চলে এসেছি দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে। আর এখান থেকেই আজকে আমার গন্তব্য হচ্ছে মুর্শিদাবাদ। এই হচ্ছে আমাদের দুর্গাপুর সিটি সেন্টারের বাস স্ট্যান্ড। আর এই দুর্গাপুর সিটি সেন্টারের বাস স্ট্যান্ড থেকে 5:30টার সময় আমার বহরমপুরের বাস আছে। আর টিকিট আমার কাটা হয়ে গেছে। এখান থেকে বহরমপুর ফেয়ার নিচে 153 টাকা। তো 153 টাকার বিনিময়ে আমি পৌঁছে যাব দুর্গাপুরের সিটি সেন্টার থেকে বহরমপুরে। দুর্গাপুরের সিটি সেন্টার থেকে নির্ধারিত টাইম অর্থাৎ 5:30টার সময় স্টেট বাস এসবিএসটিসি বাস ছেড়ে দিয়েছিল। আর এখন বাসটা চলে আসলো দুর্গাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন যে এসবিএসটিসি বাস স্ট্যান্ড আছে সেখানে। আর এই হচ্ছে আমার বাস, দেখতে পাচ্ছ, দুর্গাপুর টু বহরমপুর এসবিএসটিসি। আর এই বাসে করেই আজকে যাচ্ছি। আর এখান থেকে মোটামুটি 5 ঘন্টা সময় লাগবে বহরমপুর। এখান থেকে তোমার সিউড়ি, সাঁইথিয়া, কুলিকালি হয়ে যাবে বহরমপুর। দুর্গাপুর থেকে 3 ঘন্টা বাস জার্নি করে চলে আসলাম সিউড়ি বাস স্ট্যান্ডে। আর এখন ঘড়িতে বাজে 8:30। 5:30টার সময় সিটি সেন্টার থেকে ছেড়েছিল বাসটা। এই হচ্ছে আমার সামনে বাস দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে তোমার সিউড়ি বাস স্ট্যান্ড। বাসটা এখনই ছেড়ে দেবে, ড্রাইভার তোমার চেপে গেছে। তো চলো একদম বহরমপুরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফাইনালি তোমার পৌঁছে গেলাম বহরমপুর বাস স্ট্যান্ডে। আর এখন ঘড়িতে বাজে সকাল 11:30। প্রায় 6 ঘন্টা টাইম লাগলো। 5:30টার সময় সিটি সেন্টার থেকে ছেড়েছিল, যেখানে 5 ঘন্টা টাইম লাগার কথা সেখানে লাগলো 6 ঘন্টা। আর এটাই হচ্ছে বহরমপুরের স্টেট বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছ। আর এখান থেকে আমি যাব তোমার মুর্শিদাবাদ। মেন তোমার হাজারদুয়ারি এবং অন্যান্য স্থাপত্যগুলো যেখানে আছে সেই জায়গাটাকে বলা হয় লালবাগ। তো এই বহরমপুর থেকে লালবাগের দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। তো সেটা কি করে যাব? আর সামনে আছে পাবলিক বাস স্ট্যান্ড। এটা তো স্টেট বাস স্ট্যান্ড, যেটা তোমার গির্জা মোড় বা চার্চ মোড়ে অবস্থিত। আর তোমার সামনে আছে পাবলিক বাস স্ট্যান্ড। ওই পাবলিক বাস স্ট্যান্ডে অনেক অটো থাকে যেগুলো তোমার লালবাগ যায়। তো চলো এখান থেকে চলে যাই পাবলিক বাস স্ট্যান্ড। আর এই সামনেই তোমার পড়বে পাবলিক বাস স্ট্যান্ড। এখান থেকে হেঁটে চলে যাব। এই সামনেই আছে মোটামুটি 100 থেকে 200 মিটার দূরত্বে। হচ্ছে বহরমপুরের মেন পাবলিক বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের বাইরে থেকে একটা অটো ধরে নিলাম। আর এখান থেকে মোটামুটি লালবাগের দূরত্ব 10 কিলোমিটার। ভাড়া কত নেবে? ওই হাজারদুয়ারি মোড়ে আসতে বলে 25 টাকা ভাড়া। 25 টাকা ভাড়া। তো ভাড়া এখান থেকে নেবে 25 টাকা। ফাইনালি দুর্গাপুর থেকে এতটা পথ অতিক্রম করে এখন চলে আসলাম মুর্শিদাবাদে। আর মুর্শিদাবাদ মানে হচ্ছে ইতিহাস আর স্থাপত্য। তো আজকে এই মুর্শিদাবাদের প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা স্থাপত্য ঘুরে দেখব আর জানবো তার পিছনে থাকা সংক্ষিপ্ত ইতিহাস।
এই মুর্শিদাবাদ তোমরা যদি আসো তাহলে মুর্শিদাবাদ কীভাবে ঘুরবে, কী কী দেখবে, তার সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। বহরমপুর থেকে 10 কিলোমিটার অটো জার্নি করে আমি চলে আসলাম এই জায়গাটাতে আমাকে নামিয়ে দিল। আর সামনেই তুমি দেখতে পাবে একটা গেট বা তোরণ। এই গেটটাকে বলা হয় ত্রিপলি গেট। 3টে তুমি গেট দেখতে পাবে। এই 3টে গেট বাংলা, বিহার এবং উড়িষ্যাকে রিপ্রেজেন্ট করছে। আর এই গেটটা নির্মাণ করেছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদকুলি খাঁয়ের জামাতা সুজাউদ্দিন খান। সামনেই আছে আমার ত্রিপলি গেট থেকে একটু হেঁটে আসলেই তুমি এখানে দেখতে পাবে হাজারদুয়ারি প্যালেস। সামনে হচ্ছে গেট, ওই গেট দিয়ে প্রবেশ করে গেলাম। আর সামনেই তুমি দেখতে পাবে টিকিট কাউন্টার, এখান থেকে তোমাকে টিকিট কাটতে হবে। আর এই টিকিট আমার কাটা হয়ে গেছে। টিকিট প্রাইস নিচ্ছে 25 টাকা। তো 25 টাকা দিয়ে তুমি এই হাজারদুয়ারি প্যালেস ঘুরতে পারবে। আর ভেতরে হাজারদুয়ারি প্যালেসের ভেতরে মিউজিয়াম আছে, সেটাও দেখতে পাবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই যে এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, পুরো ফ্রি অফ কস্ট। টিকিট কাউন্টারের পেছনেই তোমার লেডিস এবং জেন্টস 2 ধরনের টয়লেটই আছে। তো এই মুর্শিদাবাদ ভ্রমণের জার্নিটা আমি শুরু করলাম হাজারদুয়ারি থেকে। হাজারদুয়ারির পর একে একে সমস্ত স্থাপত্যের জায়গাগুলো ঘুরে দেখব। 17শো শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ। এখানে রাজত্ব করতেন নবাবরা। নবাব হুমায়ুন ইউরোপীয় স্থপতি দিয়ে এই প্রাসাদ নির্মাণ করেছিলেন। অনেকে ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুঝি নবাব সিরাজউদ্দৌলার তৈরি। এই প্রাসাদ তৈরি হয় নবাব সিরাজউদ্দৌলার মৃত্যুর অনেক পর। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই প্রাসাদের 3 তলায় বেগম ও নবাবের থাকার ঘর, 2 তলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং 1 তলায় অফিস ঘর ও গাড়ি রাখার জায়গা ছিল। সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট হওয়ায় একে হাজারদুয়ারি বলা হয়। বাইরে থেকে ও ভেতর থেকে অনেক দরজা দেখা গেলেও এর মধ্যে অনেক দরজাই আদপে নকল। এই হাজারদুয়ারি প্যালেসের ভেতরে আছে একটা মিউজিয়াম, যেখানে তোমার পলাশির যুদ্ধ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল বা তখনকার দিনে সৈন্যরা যে সমস্ত অস্ত্রগুলো ব্যবহার করত তার সমস্ত কিছু কিন্তু এই প্যালেসের ভেতরে রাখা আছে। তো তোমরা যদি এখানে আসো 25 টাকা দিয়ে টিকিট যখন কাটবে তখন কিন্তু এর ভেতরের মিউজিয়ামটাও দেখে যাবে। আর আমি ভেতরের জিনিস দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে ভেতরে মোবাইল, ক্যামেরা এগুলো অ্যালাউ নেই। এই হাজারদুয়ারি চত্বরে আছে একটি কামান, যে কামানটির নাম হচ্ছে বাদশাহলী তোপ। কামানটি 1200 এবং 1400 শতকের মধ্যে তৈরি করা হয়েছিল। গৌড়ের মুসলমান শাসকের দ্বারা এটি নির্মাণ করা হয়েছিল বলে মনে করা হয়। কামানের মুখ 1 ফুট 7 ইঞ্চি। কামানটির ওজন প্রায় 7657 কেজি এবং গোলাগুলি চালানোর জন্য 18 কেজি বারুদের প্রয়োজন হতো। শোনা যায় যে এই কামানটি মাত্র একবার নিক্ষেপ করা হয়েছিল এবং প্রচণ্ড বিস্ফোরক শব্দ তৈরি হয়েছিল। এই শব্দের আওয়াজে ওই এলাকায় যত গর্ভবতী মহিলা ছিলেন সবাই সন্তান প্রসব করেছিলেন। আর তখন থেকেই এই কামানটিকে বলা হয় বাচ্চাওয়ালি তোপ। এই হাজারদুয়ারি চত্বরে রয়েছে একটি ছোট্ট মদিনা। মদিনা হাজারদুয়ারি প্রাসাদ ও ইমামবাড়ার মধ্যে অবস্থিত ছোট্ট একটি মসজিদ। এটি বাংলার মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান। এটি মদিনায় হজরত মুহাম্মদের সমাধির প্রতিরূপ হিসেবে নির্মিত। মূল মসজিদ, যা পরে আগুনে ধ্বংস হয়ে যায়, মক্কা থেকে মাটি এনে এই ছোট্ট মদিনা নির্মাণ করা হয়েছিল। নিজামত ইমামবাড়া 1847 সালে নবাব নাজিম মনসুর আলী খান হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে সাদেক আলী খানের তত্ত্বাবধানে এবং নির্দেশনায় 6 লক্ষ স্বর্ণমুদ্রা অর্থ ব্যয়ে নির্মাণ করেছিলেন নিজামত ইমামবাড়া। রাজমিস্ত্রিরা মাত্র 11 মাস সময় নিয়েছিল এই ইমামবাড়াটি তৈরি করতে। এটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এই ইমামবাড়াটি ভারত ও পশ্চিমবঙ্গ তথা এশিয়ার বৃহত্তম ইমামবাড়া। হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র 1.5 কিলোমিটার হেঁটে চলে আসলাম। তো 1.5 কিলোমিটার হেঁটে আসার পরেই তুমি এখানে দেখতে পাবে আজিমুন্নেসা বেগমের জীবন্ত সমাধি। আজিমুন্নেসা বেগম ছিলেন মুর্শিদকুলি খানের কন্যা এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খানের স্ত্রী। 1734 সালে তার দ্বারা এই স্থানে একটি মসজিদ নির্মিত হয়েছিল। এটা জনশ্রুতি আছে যে তিনি একজন নিষ্ঠুর মহিলা ছিলেন এবং তার স্বামী তাকে জীবন্ত কবর দিয়েছিলেন।
এই আজিমুন্নেসা বেগমের সমাধিতে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, একদমই ফ্রি। আর সকাল 9টা থেকে বিকেল 4:30 অবধি এটা খোলা থাকে। আর এই তোমার টমটা, এই আজিমুন্নেসা বেগমের সমাধিটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত এবং সুরক্ষিত। আজিমুন্নেসা বেগমের সমাধি দেখে ওখান থেকে 300 থেকে 400 মিটার হেঁটে চলে আসলাম। আর এখন যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে মির্জাফরের পরিবারের 1100 সমাধিস্থল। ইতিহাসের পাতায় যেমন নবাব সিরাজউদ্দৌলার নাম থাকবে, যেমন মুর্শিদ কুলি খাঁয়ের নাম থাকবে, তেমনই মির্জাফরেরও নাম থাকবে। কিন্তু মির্জাফরকে আমরা জানি বিশ্বাসঘাতক হিসাবে। মির্জাফর বা মীর সৈয়দ জাফর আলী খান বাহাদুর ছিলেন একজন সেনাপতি বা সামরিক জেনারেল, যিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার প্রথম নির্ভরশীল নবাব হিসেবে রাজত্ব করেছিলেন। এটি মির্জাফর থেকে শুরু করে নাজাফি রাজবংশের বাংলার পরবর্তী নবাবদের কবর এবং তাদের পরিবারের কবরস্থান। কথিত আছে যে আগে এই কবরস্থানে একটি রান্নাঘর ছিল, যা মির্জাফরের স্ত্রী এবং আলীবর্দী খানের বোন খুব পছন্দ করতেন। মির্জাফর পরিবারের 1100 সমাধিস্থল দেখে এখন চলে আসলাম শ্রী শ্রী রঘুনাথজি টেম্পল দর্শন করতে। আর এর জন্য টিকিট লাগে, 20 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি আর চলে আসলাম শ্রী শ্রী রঘুনাথজি টেম্পল দেখতে। 1168 বঙ্গাব্দে নবাব বংশের প্রতিষ্ঠাতা প্রথম সুবেদার মির্জাফর আলী খাঁর সময়ে মহন্ত লক্ষ্মণ দাস মহারাজ ঢাকা থেকে এসে সুবেদার মির্জাফরের আদি বাড়ি সংলগ্ন এই স্থানে শ্রী শ্রী রঘুনাথ দেব মন্দির, আশ্রম ও জনসেবামূলক প্রতিষ্ঠান স্থাপন করেন। দক্ষিণ ভারতীয় রামানুজ সম্প্রদায়ের অনুগামী এই বৈষ্ণবীর আখড়া বিগত 3 শতাব্দী ধরে রঘুনাথ দেবের ঠাকুরের সেবা পুজোর সঙ্গে সঙ্গে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসেবা করে বাংলায় এক বিশিষ্ট নজির সৃষ্টি করেছে। আখড়ার অভ্যন্তরে আছে প্রাচীন কাষ্ঠশিল্পে খোদিত এবং রাজস্থানের তুষার শুভ্র মর্মরের রঘুনাথ দেবের মন্দির, শতাধিক বছরের প্রাচীন প্রাসাদ, ঐতিহ্যবাহী রূপোর রথ, বেলওয়ারি ঝাড়, ঐতিহ্যময় আসবাবপত্র, প্রাচীন যুগের বেবি অস্টিন মোটরযান, পুরাতন যুগের রান্নার সরঞ্জাম ইত্যাদি। সামনেই ছিল আমার নসিপুর আখাড়া বা শ্রী শ্রী রঘুনাথজি টেম্পল। রঘুনাথজি টেম্পল দেখে মাত্র 200 মিটার হেঁটে চলে আসলাম আর সামনেই আছে নসিপুর রাজবাড়ি। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে নসিপুর রাজবাড়ি। এই 20 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করে গেলাম নসিপুর রাজবাড়িতে। তো চলো হেরিটেজ এই নসিপুর রাজবাড়ি ঘুরে দেখি। এই প্রাসাদটি 1865 সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল। এটি দেবী সিংহের দরবার ছিল, যিনি ব্রিটিশ রাজের সময় কর আদায়কারী হিসাবে বিখ্যাত ছিলেন। তিনি পানিপথ থেকে এসে ব্যবসায়ী হিসাবে কাজ শুরু করেন। তিনি রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে কাজ করতেন। যারা তাকে সময় মতো কর দিতেন না, তাদেরকে তিনি কঠোর শাস্তি দিতেন। দেবী সিংহ নসিপুর রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন, যারা আগ্রাওয়াল রাজবংশের অন্তর্গত।
জগৎ শেঠ ছিলেন মুর্শিদাবাদের একজন ধনী বণিক। বাড়িটি জৈন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। জগৎ শেঠ বাংলায় আর্থিক বিষয়ে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। 17 শতকের শেষ প্রান্তে তারা তাদের ব্যবসা গড়ে তোলেন। 18 শতকের মধ্যে এটি সম্ভবত দেশের বৃহত্তম ব্যাংকিং হাউস হিসাবে গড়ে ওঠে। 1750-এর দশকে তাদের সমগ্র সম্পদের পরিমাণ ছিল 14 কোটি টাকা। আলীবর্দী খান জগৎ শেঠের অর্থায়নে ও পরিকল্পিত সামরিক অভ্যুত্থানে বাংলার সিংহাসনে বসেন। বাংলায় মারাঠা আক্রমণের সময় বর্গীরা জগৎ শেঠের প্রাসাদ লুট করেন এবং 2.5 কোটি টাকা লুট করে নিয়ে যায়। পলাশী যুদ্ধের পর মীর কাসিম নতুন নবাব হন। তিনি 1763 সালে জগৎ শেঠ মেহতাব চাঁদ এবং তার চাচাতো ভাই স্বরূপ চাঁদ সহ পরিবারের বেশ কয়েকজনকে হত্যা করেন এবং তাদের মৃতদেহ মুঙ্গের ফোর্টের প্রাচীর থেকে ফেলে দেন। জগৎ শেঠের বাড়ি দেখে এখন চললাম কাঠগোলা বাগানবাড়ি। আর জগৎ শেঠের বাড়ি থেকে কাঠগোলা বাগানবাড়ির দূরত্ব মোটামুটি 900 মিটার। আর আমি চলেছি হেঁটে। প্রবেশ করে গেলাম তোমার কাঠগোলা বাগানের ভেতরে। আর জাস্ট এই প্রবেশ পথটা দেখো, পুরো ঢালাই রাস্তা। ঢালাই রাস্তার দুপাশে তুমি বড় বড় গাছ দেখতে পাবে। এই পরিবেশটা দারুণ, শুধু গাছ আর গাছ। দুপাশে গাছের মাঝখান দিয়ে এরকম ঢালাই রাস্তা চলে গেছে। পরিবেশটা দারুণ সুন্দর। সামনে তোমার টিকিট কাউন্টার আছে, সামনে থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। টিকিট কাটতে কাটতে আমার পকেট খালি হয়ে গেল। আরেকটা টিকিট কাটলাম তোমার এই কাঠগোলা বাগানবাড়ি পরিদর্শন করবার জন্য। টিকিট মূল্য নিল তোমার 30 টাকা পার পারসন। ঢোকা মাত্র তুমি এখানে দেখতে পাবে বার্ডস চিড়িয়াখানা। এখানে আছে প্রচুর পাখি। এখানে তুমি দেখতে পাবে প্রচুর খরগোশ। কাঠগোলা বাগানবাড়ি বা প্রাসাদটি নির্মাণ করেছিলেন লক্ষ্মীপদ সিং। কথিত আছে এখানে আগে কালো গোলাপের চাষ হতো। এই বাগানবাড়িতে আছে একটি পরেশনাথ মন্দির। এটি ভগবান আদিশ্বরকে উৎসর্গ করা একটি মন্দির। ভগবান আদিনাথের মূর্তিটি খুবই প্রাচীন এবং প্রায় 700 বছরের পুরনো বলে মনে করা হয়। কাঠগোলা বাগানবাড়ির পুরোটা যদি ঘুরতে যাও তাহলে মোটামুটি তোমার 1 ঘন্টা সময় লাগবে। মানে এখানে প্রচুর ফুলের বাগান আমি দেখতে পাচ্ছি। আর কাঠগোলা যে বাগানবাড়ি আছে ওই বাড়িটার উপরে তোমার মিউজিয়াম আছে। তো চলো দেখি মিউজিয়ামটার উপরে উঠবো, সেখানে ক্যামেরা অ্যালাউ আছে কি না সেটা একবার দেখবো। আর এই পাশটায় চলে আসলাম। এই দিকটায় তুমি ফুল গাছ আর ফুল গাছ দেখতে পাবে। খুব সুন্দর পরিবেশ, প্রচুর গাছ দেখতে পাচ্ছি, প্রচুর গাছ, প্রচুর। দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর পরিবেশ। এটা হচ্ছে ব্যান্ড স্ট্যান্ড, বলছি এটা ব্যান্ড স্ট্যান্ড। দেখতে পাচ্ছ ফুল গাছ আর ফুল গাছ তুমি দেখতে পাবে। এখানে বসে একটু রেস্ট করতে পারবে, ছবি টবি তুলতে পারবে। তোমাদেরকে যেটা বলছিলাম যে কাঠগোলা বাগানবাড়ি যে রাজবাড়িটা আছে, যেটা পেছনে দেখতে পাচ্ছ, এর নিচতলাতে এবং উপরতলাতে তোমার মিউজিয়াম আছে, যেখানে তোমার রাজা মহারাজাদের বিভিন্ন আসবাবপত্র, বড় বড় আয়না, সোফা এগুলো রাখা আছে। তো ভিতরে কিন্তু তোমার ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য আমি দেখে আসলাম, নিচটা ঘুরে আসলাম। আর উপরে ঘুরবার জন্য আবার আলাদা করে 20 টাকা করে টিকিট কাটতে হবে।
মানে সব জায়গাতেই কিন্তু এখানে টিকিট কাটতে হবে তোমাদের, মানে টিকিট কাটতে কাটতে তোমার পকেট কিন্তু অর্ধেক খালি হয়ে যাবে। তো আজকে মুর্শিদাবাদের যতগুলো জায়গা আমি দেখলাম সবকটা জায়গা কিন্তু পায়ে হেঁটে দেখলাম। তো যেহেতু আমি একা ছিলাম সেই জন্য পায়ে হেঁটে দেখলাম, কোনো টোটোতে বা ওই টাঙা গাড়িতে কিন্তু চাপিনি। তো তোমরা যদি আমার মতন একা আসো তাহলে আমার মতন পায়ে হেঁটে ঘুরতে পারো। সব কিন্তু একই রুটে পড়বে, কোনোটা এরকম নয় যে এইটা এখান থেকে একটা স্পট দেখলে তারপর সেটা অন্য রুটে এখান থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার এরকম কিন্তু নয়। হাজারদুয়ারি থেকে এই সবকটা প্লেস কিন্তু 3 থেকে 4 কিলোমিটারের মধ্যেই আছে। যদি আমার মতন একা আসো তাহলে আমার মতন পায়ে হেঁটে ঘুরতে পারো, 1 পয়সাও খরচা হবে না। যদি পরিবার নিয়ে আসো তাহলে কিন্তু হেঁটে সম্ভব নয়, তাহলে কিন্তু কোনো একটা টোটো বা তোমাকে ওই ঘোড়ার গাড়ির টাঙা বুক করে কিন্তু ঘুরতে হবে। তো এখন ঘড়িতে বেজে গেছে 5টা, এরপর আর মনে হয় না কোনো জায়গায় যেতে পারবো। এখনও অনেকগুলো প্লেসই বাকি থেকে গেল, যেমন মতিঝিল, কাটরা মসজিদ, জাহানকোসা কামান আর ফৌতি মসজিদ। তো এগুলো আমি ঠিক করেছি কালকে ঘুরবো। তো এখানে আজকে নাইট স্টে করবো। থাকবো কোথায় না, থাকবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলে, পশ্চিমবঙ্গ যুব আবাসে। ওখানে আমি অনলাইনে রুম বুকিং করে রেখেছি। তো আজকে রাতটা ওখানেই কাটাবো। কালকে সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে এই কাটরা মসজিদ, জাহানকোসা কামান, ফৌতি মসজিদ আর মতিঝিল এইগুলো দেখে আমি বাড়ি ফিরে যাব। সামনে হচ্ছে হাজারদুয়ারি নিজামত ইমামবাড়া, তার ঠিক পেছনেই আজকে আমার রাত্রিবাসের স্থান হচ্ছে এই লালবাগ যুব আবাস, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ সরকার। তো আজকের রাতটা আমি কাটাবো এই যুব আবাসে। চলে আসলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলের রুমে, আর যেখানে আমি আজকে রাতটা থাকবো। আর এই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলের রুম কিভাবে বুকিং করতে হয় আমার মনে হয় তোমরা অলরেডি জানো। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলের ওয়েবসাইটে যেতে হয়, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে অনলাইনে আগে থেকে রুম বুকিং করে এখানে আসতে হবে। আর ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওইখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে রুম বুকিং করতে পারো। মুর্শিদাবাদের লালবাগে এই যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইউথ হোস্টেলটা আছে, এটা আমি দেখলাম বিশাল বড় একটা ইউথ হোস্টেল। এখানে এসি থেকে শুরু করে নন এসি, সিঙ্গেল বেড, ডবল বেড সব রকমের রুম কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমি যে রুমটা বুক করেছি সেটা হচ্ছে সিঙ্গেল বেডেড একটা রুম। তো চলো তোমাদেরকে রুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্স গেট। এন্ট্রান্স গেট দিয়ে ঢোকার পরেই তুমি এখানে একটা টিভি দেখতে পাবে, আর এখানে আছে একটা বিশাল বড় আয়না, আর এখানে ড্রয়ার আছে, দুখানা ড্রয়ার, একটা কাভার্ড আছে দেখতেই পাচ্ছ। আর আরেকটা জিনিস এখানে দিয়েছে, একটা গোদরেজ আলমারি দিয়েছে, ভালোই একটা বিশাল একটা আলমারি দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এখানে একটা চেয়ার দিয়েছে, আর এখানেও একটা কাভার্ড আছে, এখানে তুমি অনেক কিছু রাখতে পারো জিনিসগুলো। দেখো এখানে একটা ভালোই আছে, কাভার্ডটা একদম নিউ আছে। আর নিচে অনেকগুলো তোমার ড্রয়ার আছে, 4খানা ড্রয়ার আছে। আর বেডটাও দেখছি ঠিকঠাকই আছে, মানে একজনের থাকার পক্ষে যথেষ্ট। বেডটা ভালোই আছে, খারাপ নয়। আর এখানে একটা বেসিন আছে, এখানে একটা আয়না আছে। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমটা তোমাদেরকে দেখায়। এখানে তোমার গিজার আছে দেখতে পাচ্ছ, আর বালতি, মগ, ইংলিশ কোমোড, এখানেও একটা বালতি মগ আছে, আর এক্সস্ট ফ্যান আছে। তো ওভারঅল বাথরুমটাও দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, খুব একটা নোংরা সেটা বলবো না। তো যাই হোক, রুমটা দেখতে পাচ্ছি ঠিকই আছে। তো এই যে রুমটা আমি বুক করেছি, সিঙ্গেল বেডেড একটা রুম, নন এসি রুম। তো এই রুমটা বুকিং করতে আমার পড়েছে 585 টাকা। তো আমার মনে হয় ঠিকই আছে। এমনি যদি বাইরে কোনো হোটেলে থাকতে যাই তাহলে কমসে কম 900 থেকে 1000 টাকা তো নেবে। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 5টার সময়, আর এখন ঘড়িতে বাজে তোমার, টাইম ফাইম তো দেখছি না, 5টা 44। ঘড়িতে বাজে তোমার 5টা 44, 5:45 ধরে রাখো। তো সারাদিন অনেক জার্নি হলো, আর পুরো টায়ার্ড হয়ে গেছি। আর এখন স্নান করব, স্নান করে একটু রেস্ট করব। তারপরে এখানে তোমার ক্যান্টিন আছে, ক্যান্টিনে গিয়ে রাতে ডিনারটা অর্ডার দিয়ে দেবো, এই ক্যান্টিনেই খেয়ে নেবো। তারপরে দেবো একটা ঘুম, আবার সকালে উঠে জার্নি শুরু হবে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম সকালবেলায়। তো গুড নাইট, টাটা, ভালো থাকবে। আবার দেখা হচ্ছে সকালবেলাতে। গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর রাত্রি নিবাস করেছিলাম এই লালবাগ যুব আবাসে। হোটেল থেকে চেক আউট করে গেলাম, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। মুর্শিদাবাদে এটা আমার দ্বিতীয় দিন। গতকালকে যেই জায়গাগুলো ভিজিট করতে পারিনি, আজকে সেই জায়গাগুলো ভিজিট করব। তো মোটামুটি আজকে 4টে জায়গাতে ঘুরবো ঠিক করেছি। আর ফৌতি মসজিদ যাব, কাটরা মসজিদ, জাহানকোসা কামান আর মতিঝিল। এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস, আরেকবার দেখে নাও। এই হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। আর এই হাজারদুয়ারি প্যালেস থেকে আমি প্রথম চলে যাব ফৌতি মসজিদ, যার দূরত্ব হচ্ছে 2.3 কিলোমিটার।
সকালবেলা একদম ফুল এনার্জি, সেই জন্য একদম হাজারদুয়ারি থেকে 2.3 কিলোমিটার হেঁটে চলে আসলাম এই ফৌতি মসজিদ দেখতে। আর এখন ঠিক আমি আছি ফৌতি মসজিদের কাছে। এটাই হচ্ছে সেই পুরাতন ঐতিহাসিক ফৌতি মসজিদ। সুজাউদ্দৌলার মৃত্যুর পর 1739 খ্রিস্টাব্দে তার পুত্র সারফারাজ নবাবী মসনদে বসেন। নবাবী মসনদে বসলেও রাজ্য শাসনের ভার মন্ত্রীবর্গের ওপর ন্যস্ত করে তিনি ভোগবিলাস ও অনাচারে লিপ্ত হয়ে পড়েন। তার রাজত্বকালে অরাজকতা, মন্ত্রিমণ্ডলীর সদস্যদের সঙ্গে নবাবের বিরোধ ক্রমশ বেড়েই চলে। অবশেষে দিল্লির বাদশাহ হস্তক্ষেপ করতে বাধ্য হন। নবাব আলীবর্দী খানের নেতৃত্বাধীন ফৌজের হাতে নবাব সারফারাজ নিহত হন। নিজের স্মৃতি রক্ষার জন্য একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছিলেন বেঁচে থাকাকালীন। নবাবের মৃত্যুর সঙ্গে তার সাধের কীর্তিসৌধ নির্মাণের কাজ অসম্পূর্ণই রয়ে গিয়েছিল। মসজিদ সম্পূর্ণ নির্মাণের আগেই নবাব মারা যান। তাই অসম্পূর্ণ গম্বুজের কারণে মসজিদটি ফৌতি বা ফুটি মসজিদ নামে পরিচিত হয়। এখন ঘড়িতে প্রায় বাজে 8:55, কিন্তু এখন অবধি কোনো পর্যটক এখানে কিন্তু আসেনি। পুরোটাই দেখতে পাচ্ছি ফাঁকা, একমাত্র আমি। তো তোমরা যদি মুর্শিদাবাদ ভ্রমণ করতে আসো তাহলে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশনের এই পাড়টাই চলে আসবে। আর এই পাড়ে আছে ফৌতি মসজিদ, কাটরা মসজিদ আর জাহানকোসা কামান। আর ফৌতি মসজিদ দেখার পরে এখান থেকে চলে যাব কাটরা মসজিদ। আর এই ফৌতি মসজিদ থেকে কাটরা মসজিদের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। ফৌতি মসজিদ দেখে 1 কিলোমিটার হেঁটে এখন চলে আসলাম কাটরা মসজিদ দেখতে। আর এই হচ্ছে আমার সামনে কাটরা মসজিদ। এই কাটরা মসজিদ দেখতে ঘুরতে কোনো পয়সা লাগে না, পুরোটাই হচ্ছে ফ্রি, বিনামূল্যে। এটি 1723 এবং 1724 সালের মধ্যে নির্মিত হয়। বৃদ্ধাবস্থায় মুর্শিদ কুলি খান তার সমাধি একটি মসজিদের পাশে হোক এই ইচ্ছা প্রকাশ করেন। তিনি মসজিদটি নির্মাণের ভার তার বিশ্বস্ত লোক মুরাদ ফরাজ খানের ওপর ন্যস্ত করেন। এটি ভারতীয় উপমহাদেশের বৃহত্তম কাফেলা কেন্দ্রের একটি। মুর্শিদ কুলি খান 1717 খ্রিস্টাব্দে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরিত করেন মুর্শিদাবাদে। কাটরা মসজিদটি নতুন রাজধানীর জামে মসজিদ হিসেবে নির্মিত হয়। লক্ষণীয় বিষয় হলো এই মসজিদের দুটি কোণে দুটি গম্বুজ রয়েছে, যেগুলিতে বন্দুক স্থাপনের জন্য ছিদ্র রয়েছে। কাটরা মসজিদের সিঁড়ির নিচে মুর্শিদ কুলি খানের সমাধি আছে। এই কাটরা মসজিদ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত এবং সংরক্ষিত। এই কাটরা মসজিদ দেখার পর এখান থেকে আমি চলে যাব জাহানকোসা কামান দেখতে। আর এই কাটরা মসজিদ থেকে জাহানকোসা কামানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। কাটরা মসজিদ থেকে 1 কিলোমিটার হেঁটে এখন চলে আসলাম জাহানকোসা কামান দেখতে। আর এই হচ্ছে আমার চোখের সামনে জাহানকোসা কামান। জাহানকোসা শব্দের অর্থ হলো পৃথিবী ধ্বংসকারী। 1637 খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ শাহজাহানের রাজত্বকালে ইসলাম খাঁর সুবেদারিতে জাহাঙ্গীরনগরে দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাস উভয়ের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার জাহানকোসা কামানটি নির্মাণ করেন। কামানটির দৈর্ঘ্য 17 ফুট 6 ইঞ্চি, পরিধি 5 ফুট, ওজন 212 মণ। কামান বিস্ফোরণের জন্য 17 কিলো বারুদের প্রয়োজন হয়। কামানটি তৈরি করা হয়েছিল অষ্টধাতু দিয়ে, তাই কামানটিতে এখনও মরচে পড়েনি। নবাব মুর্শিদ কুলি খান ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় এই কামানটি এখানে নিয়ে এসেছিলেন। ইতিহাস আর স্থাপত্যের এক অন্যতম স্থান হচ্ছে এই মুর্শিদাবাদ। গত দুদিন ধরে আমি যতটা পারলাম মুর্শিদাবাদের প্রত্যেকটা স্থান নিজে ঘুরে দেখলাম, তোমাদেরকেও দেখালাম এবং জানলাম তার পেছনে থাকা ইতিহাস। জাহানকোসা কামান দেখার সাথে সাথে আজকের মুর্শিদাবাদ ট্যুর আমি এখানেই শেষ করব। আর আরেকটা জায়গায় যাওয়ার আমার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে মতিঝিল। আর এখান থেকে মতিঝিলের দূরত্ব মোটামুটি 3 থেকে 3.5 কিলোমিটার। আর সত্যি কথা বলতে এতটাই টায়ার্ড হয়ে গেছি, আর ভালো লাগছে না যে মতিঝিল যাই, সেই জন্য মুর্শিদাবাদ ট্যুরের ভিডিওটা এখানেই শেষ করব। আর মুর্শিদাবাদ ভ্রমণের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।